বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে মামলা তুলে নিতে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া আক্তার দিয়া নামে এক নারী। আমার অভিযোগ হচ্ছে ঈশা নামে ফয়সাল, ওর বিরুদ্ধে আমি ধর্ষণ মামলা করি। তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে অনেকভাবে হুমকি ধামকি দেয়, মেরে ফেলার প্ল্যান চেষ্টা করছিল একবার, ওইটা একটা মামলা করার পরে বিভিন্ন নেতা দিয়ে নাম ভাঙ্গায় আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমার প্রতিবন্ধী বাবা, আমার অসহায় দুইটা ছোট ভাই মিথ্যা মামলা দিছে, মানে তার টাকা আছে দেখি, টাকা দেখায়, ক্ষমতা আছে তাদের, বিএনপি দেখে, তারা অনেকভাবে আমার হয়রানি করতেছে। তার জন্য আমি আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। তবে অভিযুক্ত পক্ষ একে ভিত্তিহীন দাবি করে বলছে 10 লাখ টাকা চাঁদা না পেয়ে ভুক্তভোগী নারী মিথ্যা নাটক সাজাচ্ছেন। কত দিবে না তুমি বললে আমি প্রস্তাব দেবো ভাই, আপনারা তাহলে যদি করেন তাহলে কথা বসিয়ে তো না, কথা বলে আমরা কী করে বলো 10 লাখ 10 লাখ দিক ও 10 লাখ দেবে কিনা সেটা তুমি বলছো, আমি বলে থাকবো। যথাযোগ্য মর্যাদা ও শোকাবহ পরিবেশে যশোরে 1971 সালের 4 এপ্রিলের ভয়াবহ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে যশোর শহরের শঙ্করপুর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও বিকেলে টাউন হল মাঠে স্মরণসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উল্লেখ্য, 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী যশোর সেনানিবাস থেকে যশোরে প্রবেশ করে নির্বিচারে কয়েকশো নিরীহ মানুষকে হত্যা করে। বিশেষ করে রেল স্টেশন মাদ্রাসায় 23 জন এবং জেনারেল হাসপাতালে 11 জন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। স্মরণ সভায় বক্তারা এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। যশোরের আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক খড়কি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ আব্দুল করিমের 137তম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী পবিত্র কোরআন খতম, জিকির আজকার ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এখানে আসতে পেরে। আর এখানকার আমাদের দেশে অনেক মাজার আছে বা এখানে পীর সাহেবদের অনেক ভক্ত আছে, কিন্তু আমরা একটা জিনিস এখানে করি যে এখানে কোনো কোরআন এবং হাদিসের পরিপন্থী শিরক জাতীয় কিছু এখানে কোনো অ্যালাউ করা হয় না। কবর পূজা বলতে যেটা এখানে দুঃখজনকভাবে অনেক জায়গায় হয়, এটা কিন্তু আমাদের এখানে হয় না। এটাই, এবং এখান থেকে কোরআন এবং হাদিসকে মেনে চলার ব্যাপারেই উৎসাহিত করা হয়। তো এটা আমাদের চালু আছে এবং থাকবে ইনশাল্লাহ। এবং এটার পাশাপাশি আমরা অনেকগুলো আমাদের এতিমখানা আছে, ছেলেদের এতিমখানা, মেয়েদের এতিমখানা, এছাড়া আর অনেক ভালো কাজ এখানে আমাদের পরিবারের মাধ্যমে এখানে আমরা তো কয়েকশো বছর আছি, করার চেষ্টা করি। তাই এটা আমি মনে করি যে এটার দেশের অন্যান্য অনেক জায়গা থেকে অনেক জায়গাতেই ভালো, অনেক পীর সাহেবরা অনেক ভালো কাজ করছেন, কিন্তু আমাদের এটার ব্যতিক্রম ধর্মী হলো এটা আমরা শিরক বা কোনো শরিয়া পরিপন্থী কোনো কিছু আমরা এখানে এলাও করি না। বক্তারা ইসলামের মূল নির্যাস তাসাউফ ও নফসের পরিশুদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার আশিকান ও ভক্তদের উপস্থিতিতে দরবার প্রাঙ্গণ এক মিলন মেলায় পরিণত হয়। যশোর শহরের পালবাড়ি ঘোষপাড়ার চাঞ্চল্যকর বিপ্লব হোসেন হত্যা মামলায় স্ত্রী সহ 4 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে সিআইডি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজনীন সুলতানা আদালতে এই প্রতিবেদন জমা দেন। চার্জশিটে উল্লেখ করা হয়, পরকীয়া সম্পর্কের জেরে 2020 সালের 3রা জুন গভীর রাতে বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অভিযুক্ত আসামিদের মধ্যে নিহতের স্ত্রী কুলসুম আক্তার এবং তার প্রেমিক হৃদয় সহ মোট 4 জন রয়েছেন। দীর্ঘ তদন্ত এবং আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ এই চার্জশিট প্রস্তুত করেছে। বর্তমানে আসামিরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।
বেনাপোল সীমান্তে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ। জাতীয় মর্যাদা ও দেশপ্রেমের অনন্য প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরের শূন্য রেখায় নির্মিত হয়েছে দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা স্তম্ভ। 130 ফুট উচ্চতার এই বিশাল মাস্তুলটি এখন বাংলাদেশের সীমান্তের আকাশে সবচেয়ে উঁচুতে ওড়াবে লাল সবুজের পতাকা। বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রায় 15 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির মাধ্যমে ভেঙে গেল বাংলাবান্ধার 117 ফুট উচ্চতার রেকর্ড। স্থানীয়রা বলছেন, ভারতের পেট্রোপোল সীমান্তে তাদের 100 ফুটের পতাকার বিপরীতে বাংলাদেশের এই সুউচ্চ পতাকা স্তম্ভ দেশি বিদেশি পর্যটকদের কাছে আত্মমর্যাদার এক নতুন বার্তা পৌঁছে দেবে। কালকে মানে আজকে সব আলো ছিল তো এই কিন্তু ছিল মাল আছে সব করে দিচ্ছি যশোর শহরে সন্ধ্যারাতে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে। 6টার সময় দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশনা আসছে। আজকে থেকে করে ফেলান, আর কালকে থেকে আমরা ফুল দাম একদম করবো। এখন বন্ধ করে দেন, যেহেতু বলা হচ্ছে সমস্যা নাই। কালকে থেকে এখন বন্ধ করে দেন, এখনো কিন্তু খোলা থাকে। রাত 8:30 থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত 11টা পর্যন্ত। অভিযানকালে শহরের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করা হয় এবং সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা দোকানগুলোকে সতর্ক করা হয়। আগামীকাল থেকে সন্ধ্যা 6টার পর দোকান খোলা রাখলে কারাদণ্ড এমনকি অর্থদণ্ড প্রদানের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা এইটাই শোনার জন্য এইটাই মেলা। নতুনভাবে 6টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আজকে তো অনেকক্ষণ পর্যন্ত খোলা রাখছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের শুরুতেই শহরের দরাটানা, গাড়িখানা ও চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি দোকান খোলা থাকায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। দোকান খোলা পায় তাহলে কিন্তু অর্থদণ্ড কারাদণ্ড দিতে হবে। পরবর্তীতে আদালত মাইকপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অসংখ্য দোকান খোলা থাকলেও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে দেন। এ সময় তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের টিমটি শহরের মনিহার এলাকায় গিয়ে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে। একই সঙ্গে সন্ধ্যা নামার পর কাউন্টারগুলোতে এসি বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সবশেষে টিমটি নিউ মার্কেট এলাকায় বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করে এবং বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখার অনুরোধ জানায়। হোটেল টোটাল খোলা থাকবে, সন্ধ্যার পরেও খোলা থাকবে, ওষুধ জরুরি সেবা যেগুলো আছে সেগুলো খোলা থাকবে। আর অন্যান্য যে দোকানপাট আছে সেগুলো 6টার পরে বন্ধ করে দিতে বলবেন। আপনাকে মেসেজ দিয়ে গেলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা গেছে, রবিবার থেকে সন্ধ্যা 6টার পর থেকে তারা নিয়মিত মাঠে থাকবেন। সরকারি নির্দেশনা অমান্য করলে কারাদণ্ড অথবা অর্থদণ্ড প্রদান করা হবে।
ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম, মিম বিনতে মুস্তাফিজ ও মোহাম্মদ সালাউদ্দিন। সাথে ছিল যশোর জেলা ডিবি পুলিশের একটি স্পেশাল টিম। কাজী সাইমা, রাতদিন নিউজ। যশোরের অভয়নগরের প্রেমবাগ গ্রামে শনিবার কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিল ওই এলাকার শাহিন আলম, ওসমান হোসেন ও রিফাত চক্র, যা গাড়িতে নিয়ে বিক্রি করছিল অন্যত্র। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান অভয়নগর উপজেলা সহকারী কমিশনার আশিস কুমার বসু। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই 3 জনের কাছ থেকে 60,000 টাকা আদায় করেছে। একই সাথে সতর্কও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কৃষি জমিতে। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের সরকারের আমল থেকেই চক্রটি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। সরকার পতনের পর বেশ কয়েকদিন তাদের কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি তারা ফের এ কাজে জড়িয়ে পড়েছেন। এতে করে আশপাশের জমি, রাস্তা বা ঘরের মাটি ধসে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। রিপানুর ইসলামের তথ্যচিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। সব লাইট জ্বলছে, জ্বালানি সংকট দেরি আছে এখনো।